আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। নির্বাচন বানচালে নানা ফাঁদ পাতা হচ্ছে জানিয়ে কোনো ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি। দলটি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতারা বলেন, জনগণ ভীত সন্ত্রস্ত হয় এমন কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকতে হবে। রুদ্র রফিকের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল। আমাদের মাতাকে পরিপূর্ণ সুস্থ করে এই দেশ। এতে যোগ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার আত্মত্যাগের কথা তুলে ধরেন নেতারা। আমরা বুঝতে পেরেছি যে নাকি ওই সময় খাদ্যদ্রব্যের সঙ্গে বোধহয় কোনো বিষাক্ত কোনো জিনিস মিশিয়ে দেওয়া হতো। দেশনেত্রী বেগম খালেদার জেল জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। সুযোগ তৈরি হলেও গণতন্ত্র এখনো জনগণের নাগালের বাইরে বলে জানান বিএনপি নেতারা। অতীতের মতো আগামীতেও খালেদা জিয়ার হাত ধরেই দেশে গণতন্ত্র আসবে বলে প্রত্যাশা তাদের। ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে, নির্বাচন হবে তো, অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে নির্বাচনকে বানচাল করার জন্য। আমরা সতর্ক সজাগ থাকবো, কারো পাতানো ফাঁদে বা কারো পাতানো কথা উত্তর দিয়ে যাতে গণতন্ত্রে ভুলণ্ঠিত না হয়। জনগণের মন জয় করার চেষ্টা করব, এমন কিছু করব না যাতে জনগণ অসন্তুষ্ট হয় বা জনগণ ভীত সন্ত্রস্ত হয়। সব ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপি নেতাদের। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। স্বৈরাচার এরশাদ কিংবা ফ্যাসিবাদ হাসিনার বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ে নেতৃত্ব দিয়ে বরাবরই আলোচনায় বেগম খালেদা জিয়া। ক্ষমতাসীনদের বিরুদ্ধে দাঁড়িয়ে চড়া মূল্য দিতে হয়েছে তাকে, তবু অন্যায়ের সঙ্গে আপোষ না করে খেতাব পেয়েছেন আপোষহীন নেত্রীর। ৮০ পেরিয়ে ৮১ বছরে পা দিলেও দলীয় প্রধানের জন্মদিনে বিগত দিনের মতো এবারও নেই আড়ম্বরপূর্ণ কোনো আয়োজন। বিগত দিনে স্বৈর শাসকেরা যখন জন্ম এবং মৃত্যুবার্ষিকী ঢাকঢোল পিটিয়ে চাপিয়ে দিত দেশবাসীকে, তার বিপরীতে সুযোগ পেয়েও সেভাবে উদযাপন করছেন না খালেদা জিয়া। মাইদুর রহমান রুবেল তুলে ধরছেন খালেদা জিয়ার সংগ্রামী জীবনের খণ্ডচিত্র। ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশের ৫৪ বছরের রাজনীতির আকাশে অনেকের নাম থাকলেও বেগম খালেদা জিয়ার নাম জড়িয়ে আছে অনন্য উচ্চতায়। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট দিনাজপুরে বাবা ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদারের ঘর আলোকিত করে জন্ম নেয় খালেদা খনম পুতুল। ৩ ভাই ২ বোনের মধ্যে পুতুল ছিলেন তৃতীয়। তাদের আদিনিবাস ফেনীতে। ১৯৬০ সালে সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে জন্ম নেন তারেক রহমান ও আরাফাত রহমান। স্বামী জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেয় ৭১-এর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী বন্দী করেন খালেদা জিয়াকে। পরে ১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হলে দেশের প্রয়োজনে ঘরের চৌকাঠ পেরিয়ে গৃহবধূ খালেদা জিয়া আসেন রাজনীতিতে। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের নেতৃত্ব দিয়ে জনতার রায়ে অসীন হন দেশনেত্রী প্রধানমন্ত্রী হিসেবে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর আসন অলংকৃত করেন খালেদা জিয়া। ছিলেন সার্কের প্রথম নারী চেয়ারপারসনও। ৩ বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন খালেদা জিয়া। মানুষের দাবি আদায়ে সবসময় সোচ্চার ছিলেন রাজপথে। ২০১৪ ও ২০১৮ নির্বাচনে ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার বিরোধিতা করে হন গৃহবন্দী। 1-11 এবং স্বৈরাচার শেখ হাসিনা কারাগারে পাঠান আপোষহীন এই নেত্রীকে। হামলা মামলার নানা ঘাত প্রতিঘাত পার হয়ে গণতন্ত্রের জন্য উচ্চকিত কণ্ঠ ছিল খালেদা জিয়ার। বড় সন্তানের দীর্ঘ নির্বাসন আর ছোট সন্তান আরাফাত রহমানকে হারিয়ে হয়ে পড়েন নিঃসঙ্গ জীবনের বাসিন্দা। নানা জটিল রোগে আক্রান্ত হয়ে সময় কাটে হাসপাতালের বিছানায়। ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মুক্তি মিললে দেশবাসীর কাছে আশার কেন্দ্রবিন্দু হয়ে আলো ছড়াচ্ছেন গণতন্ত্রের এই নেত্রী। তবে তার জন্মদিনে কেক কাটতে নিষেধ করা হয়েছে দলের পক্ষ থেকেই। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ আবারও পুরনো সমস্যায় ফিরবে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার, বিচার, নির্বাচন, জাতির প্রতি এই ৩ অঙ্গীকার আদায়ে দৃঢ় সংকল্পের কথাও জানিয়েছেন তিনি। সিঙ্গাপুর ভিত্তিক নিউজ চ্যানেল
এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। গণ অভ্যুত্থানে প্রাণহানির বিচার এবং কাঠামোগত সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ আবারও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ফিরে আসবে। চ্যানেল নিউজ এশিয়াকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও জবাবদিহিমূলক নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। তবে নির্বাচন বিচার ও সংস্কারের বিকল্প নয় বলেও মন্তব্য করেন তিনি। একবার ভাবুন তো, যদি আমরা নির্বাচন দিয়ে শুরু করি তাহলে আমাদের সংস্কারের প্রয়োজন নেই, বিচারের প্রয়োজন নেই, কারণ আমাদের পক্ষ থেকে নির্বাচন হলে সবকিছু শেষ হয়ে যাবে, তাহলে সবকিছু নির্বাচিতদের হাতে চলে যাবে। কল্পনা করুন বিচার ও সংস্কার না করে আপনার নির্বাচন হয়েছে, তারপর আপনি আবার সেই পুরনো সমস্যায় ফিরে যাবেন। সাক্ষাৎকারে ভারত, চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। চীন ও পাকিস্তানের মতো ভারতের সঙ্গেও সুসম্পর্ক স্থাপনের প্রত্যাশার কথা জানান তিনি। এ সময় নিজেদের স্বার্থেই নেপাল ও ভুটানের পাশাপাশি 7 সিস্টার্সও অর্থনৈতিক অঞ্চলের আওতায় আসতে পারে এমন সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা কখনো বলিনি ভারতের সাথে আমরা ভালো সম্পর্ক রাখতে চাই না। পাকিস্তান, চীনও ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়। নেপাল এবং ভুটানকে অর্থনৈতিক অঞ্চলে আনতে পারি। ভারতের 7 সিস্টার্সের 7টি রাজ্যও এই অর্থনৈতিক অঞ্চলে থাকতে পারে, কারণ আমরা বঙ্গোপসাগরের মাধ্যমে একই সুবিধা ভাগ করে নিতে পারি। জুলাই অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার নিষ্ঠুরতা নিয়ে ডক্টর ইউনূস বলেন, রাস্তায় খুব কাছ থেকে মানুষ হত্যা করেছেন তিনি। তাই বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে তাকে নিয়ে ভারতকে প্রচারণা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিনিয়ামিন, RTV। 24 গণ অভ্যুত্থানে রাজধানীর গুলিস্তান এলাকায় মিছিলে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন কুমিল্লার সন্তান জহিরুল ইসলাম রাসেল। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তার পরিবার। বিভিন্ন মহল থেকে পাওয়া অনুদানে কোনো রকম সংসার চললেও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তারা। হত্যাকারীদের বিচারসহ সরকারের কাছে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা চান শহীদ জহিরুলের স্বজনরা। কুমিল্লা থেকে আবুল খায়েরের প্রতিবেদন, জানাচ্ছেন আব্দুল হামিদ। কুমিল্লার দেবিদ্বার উপজেলার মহেশপুর গ্রামের ছেলে জহিরুল ইসলাম রাসেল গেল বছরের গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার নির্বিচারে হত্যাকাণ্ড আর দমনপীড়নের বিরুদ্ধে রাজপথে নামেন জহির। 4 আগস্ট গুলিস্তান এলাকায় পুলিশের গুলিতে ঘটনাস্থলেই শহীদ হন তিনি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে উদ্বিগ্ন তার পরিবার। মেয়ে ঝুমা এখনো বুঝে উঠতে পারেনি বাবা আর ফিরবে না তার কাছে। নাতিন, আমি কি বলতে নাতিনে স্মরণ করে আমার আব্বা কই, আমি এটা কি কইয়া বুঝ দিতে পারি। গিয়ে কবরের পাশে গিয়ে আমরা বসে থাকি যে গেলে তোমার আব্বা কি হয়েছে, আমি কই যে তোমার আব্বা গুল্লি খেয়েছে, ভবিষ্যৎ আমার নাতিন লই আমার বউ লই আমি বাঁচবার ব্যবস্থা আর না তো আমার কোনো ব্যবস্থা নাই। শহীদ পরিবারটির পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ এলাকাবাসীর। ওর মার একমাত্র সন্তান ছিল রাসেল, উনিও খুব কান্নাকাটি করে ওনার ছেলের জন্য। পরিবারটি খুব অসহায়। আমি সকলের কাছে আকুল আবেদন করব, জানি সকলেই তার পরিবারটার দিকে সজাগ দৃষ্টি রাখে এবং সার্বিক সহযোগিতা করে। আমরা চাই যেন সরকার যেন রাসেল ভাই পরিবারটিকে দেখাশোনা করে, সরকার তার দিকে একটু দৃষ্টি রাখে, এই আমাদের কামনা। পরিবারটিকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার। সরকারের যে প্রদত্ত সুযোগ সুবিধাগুলো যাতে তারা সঠিক সময় পায় এবং সরকারের সংশ্লিষ্ট কমিটি কর্তৃক কার্যক্রম গ্রহণে তারা যাতে সার্বিকভাবে অংশগ্রহণ করতে পারে, সেই ক্ষেত্রে কোনো গ্যাপ না হয়, সেক্ষেত্রে আমরা প্রশাসন সবসময় তাদের সাথে যোগাযোগ রেখে আসছি। গত 1 বছরেও হত্যাকাণ্ডের বিচার না হয় ক্ষুব্ধ শহীদ পরিবারটি। দ্রুত হাসিনা সহ তার দোসরদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি তাদের। আব্দুল হামিদ, RTV। নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরি কিংবা মোবাইল ফোনে আড়ি পাততে 1,500 কোটি টাকা খরচ করে নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার। ব্যক্তির অবস্থান শনাক্ত করতে 2016 থেকে 2024 সালের মধ্যে পুলিশ, র্যাব ও ন্যাশনাল টেলিকমিউনিকেশনকে মনিটরিং সেন্টার NTMC যৌথভাবে এসব সরঞ্জাম কেনে। বিশেষজ্ঞরা বলেছেন, দেশের স্বার্থে কেনা যন্ত্র দিয়ে দমন করা হতো বিরোধী মত। সাকিবুর রহমান রিপোর্টে দেখুন এরই বিস্তারিত। দেশের নিরাপত্তা কিংবা বহির্বিশ্বের আক্রমণ থেকে রক্ষার জন্য মোবাইল ফোনে আড়ি পেতে ব্যক্তির অবস্থান শনাক্ত করে থাকে আইনশৃঙ্খলা বাহিনী।
বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। পরিচয় শনাক্তে ILIS, GPS ট্র্যাকার, স্যাটেলাইট যোগাযোগ বিশ্লেষণ যন্ত্র, কথোপকথনে থাকা ব্যক্তিদের শনাক্ত পদ্ধতি এবং ম্যান ইন দ্য মিডল টুল সহ বিভিন্ন প্রযুক্তি নির্ভর সরঞ্জাম কেনে বিগত ফ্যাসিস্ট সরকার, যেখানে খরচ হয়েছে 1,500 কোটি টাকারও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বৈদেশিক গোয়েন্দা বৃত্তি এবং সার্বভৌমত্ব রক্ষায় এমন যন্ত্রের দরকার আছে, তবে ব্যবহারে থাকতে হবে স্বচ্ছতা। কী কারণে ট্রিগার করা হলো, এর সঙ্গে তৎসংশ্লিষ্ট কোন গোয়েন্দার কোন পরিচালক এর সাথে সম্পৃক্ত, এটা যখন জবাবদিহিতার আওতাধীন আসবে তখন এর যচ্ছেতায় ভাবে যে কাউকে আপনি চাইলে ট্রিগার করতে পারবেন না। ইলেকট্রনিক গোয়েন্দা সংস্থাকে নিষ্ক্রিয় করলে এটা কিন্তু আমাদের জন্য সুফল বয়ে আনবে না। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক বলছেন, রাষ্ট্রযন্ত্রের অপব্যবহারের কারণে নিরাপত্তা নিশ্চিত হয়নি, বরং খর্ব হয়েছে মানুষের মত প্রকাশের স্বাধীনতা। দুটি জায়গাতেই, একটি হচ্ছে যে নিরাপত্তার যে প্রসঙ্গ এবং আমার যে যথাযথভাবে এই কাজটি সম্পন্ন করা, দুটির কোনোটি পরিপূর্ণভাবে হয়নি। তার মানে দুই জায়গাতেই একটা বড় ধরনের ব্যত্যয় লক্ষ্য করা যাচ্ছে। তো এই ব্যত্যয়গুলোর আমরা চাই যাতে পুনরাবৃত্তি না ঘটে। বিগত সরকারের আমলে যত গুম খুন হয়েছে তার জন্য NTMC দায় এড়াতে পারে না বলে মনে করেন তানভীর জোহা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ NTMC এটার জন্য দায়ী এবং তারা এই জাতীয় কাজ করেছে, এবং বিগত সরকারের সময় যত গুম খুনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি আমরা তদন্ত করি তাহলে অবশ্যই NTMC তার রুল থেকে বের হয়ে আসতে পারবে না। যে কোনো কারণে আপনি যে কোনো দল করলেই আপনি ট্রিগার হবেন, এটার কোনো বৈজ্ঞানিক এবং আইনি ভিত্তি নেই। অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন, এসব প্রযুক্তি ক্রয় করতে টেন্ডারের নামে দেয়া হয়েছে রাজনৈতিক সুবিধা। টেন্ডারের নামে কাউকে খুশি করা, কাউকে আর্থিক সুবিধা দেওয়া, রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এই প্রসঙ্গগুলোর আমরা যেরকম পুনরাবৃত্তি চাই না, পাশাপাশি এই কাজগুলো যারা করেছেন, যারা সহযোগিতা করেছেন কিংবা এই সহযোগিতা করে যারা অর্থের ভাগ নিয়েছেন, সুযোগ পেয়েছেন, এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিরাপত্তার জন্য কেনা এসব যন্ত্রের সঠিক ব্যবহার নিশ্চিত করা না গেলে মানবাধিকার হুমকির মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। পুরো কার্যক্রমকে সঠিক ধারায় পরিচালিত করবেন। সাকিবুর রহমান, RTV, ঢাকা। সিলেটের ভোলাগঞ্জ থেকে লুটকৃত কিছু সাদা পাথর ঢাকার ডেমরায় উদ্ধার করা হয়েছে। র্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে গেল রাতে ডেমরার সারুলিয়া শুকরশি ঘাট এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। অভিযানে 7টি প্রতিষ্ঠান থেকে আনুমানিক 40,000 ঘনফুট আস্ত ক্রাস্ট পাথর জব্দ করা হয়েছে। সম্প্রতি সিলেটের ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় 2 লাখ ঘনফুট সাদা পাথর লুট হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক 200 থেকে 250 কোটি টাকা। পাশাপাশি প্রায় 6 লাখ ঘনফুট বালু লুটপাট হয়েছে, যার বাজার মূল্য প্রায় 240 কোটি টাকা। সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ পর্যটন কেন্দ্রে লুট হওয়া পাথর প্রতিস্থাপনের কাজ চলছে। জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী আশপাশের এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা পাথর ফেলছে, আর লুটে জড়িত মূল হোতাদের শনাক্ত গ্রেফতারে অভিযান চালাচ্ছে প্রশাসন। এদিকে স্থানীয়দের দাবি, লুট হওয়া পাথরের তুলনায় প্রতিস্থাপনের পরিমাণ খুবই সামান্য। লুট করা পাথরের বড় একটি অংশ এখনও সাদা পাথর এলাকার আশপাশে মজুত রয়েছে। কোম্পানিগঞ্জ ছাড়াও সুনামগঞ্জ ও হবিগঞ্জের বেশ কিছু ব্যক্তি পাথর লুটে জড়িত বলেও অভিযোগ করেন তারা। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, পাথর চুরির কারণে প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। চুরি হওয়া সব পাথর ফেরত এনে প্রতিস্থাপন করা না গেলে সাদা পাথরের ঐতিহ্য হারিয়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেন তারা। বেশি অংশ সুনামগঞ্জি লোকে আইসা নিয়ে গেছে। এরা বড় বড় নৌকা আনছে, 300 ফুটি, 150 ফুটি, 250 ফুটি নৌকা নিয়ে আসছে। এরা নিয়ে আইসা বালু পাথর নিয়ে সুনামগঞ্জিরা বড় বড় নৌকা লইয়া ইয়া ওতা গর্ত করিয়া ইয়া তারা বালু নিছেন, পাথর নিছেন, লুটপাট করিয়া খাইছেন। মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে কথিত শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। গেল রাতে চালানো এই অভিযানে 13টি ককটেল, 25টি আধা প্রস্তুতকৃত ককটেল, 400 গ্রাম গান পাউডার, বিস্ফোরক, 2টি সামুরাই তলোয়ার, 12টি হকি স্টিক, 29টি হেলমেট, 2টি ড্রাগন লাইট, 11 কেজি গাঁজা, 12 প্যাকেট হেরোইন ও নগদ 1 কোটি 13 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী জানায়, গোপন তথ্য অনুযায়ী সোহেলকে গ্রেফতারের উদ্দেশ্যে জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান চালায় তারা।
ওই স্থানে পৌঁছার সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা সম্পূর্ণ বৈদ্যুতিক লাইন বন্ধ করে দেয় এবং বাসার বিভিন্ন দরজা জানালা ও ছাদ দিয়ে পালিয়ে যায়। তাই আসামিদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে বুনিয়া সোহেলের আস্তানায় তল্লাশি চালিয়ে 1 কোটির বেশি টাকা নগদ, সন্ত্রাসী কার্যক্রম করার বিভিন্ন সামগ্রী ও মাদক উদ্ধার করা হয়। বাজারে হঠাৎ করে অস্বাভাবিক বেড়েছে সব ধরনের সবজির দাম। বেশিরভাগের দামই 100 টাকার ঘরে। বেড়েছে ফার্মের মুরগির ডিমের দামও। আর আগে থেকে চড়া চালের বাজার। গত 8 বছরে বিশ্ববাজারে কমলেও বিপরীত চিত্র দেশে। আরও জানাচ্ছেন আলমান খান। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের চেয়ে কয়েক গুণ ক্রেতা রাজধানীর কাউরান বাজারে। পণ্য সরবরাহ তুলনামূলক বেশি। পর্যাপ্ত যোগান থাকার পরও সবজির দাম নিয়ে আছে হেরফের। বেশি দামে বিক্রি করলেও ক্যামেরা দেখলেই দাম কমিয়ে বলছে বিক্রেতারা। বড়বড়ির দাম ঠিক আছে 80 টাকা মাত্র না 100 করে বিক্রি করতেছেন বলেন? আরে 80 টাকা 100 টাকা। আরে বলছেন না রাগই বল। সবজির দাম আগের তুলনায় কেতে 10 টাকা 20 টাকা 30 টাকা অনেক এক্সট্রা দাম। সো এখন মানুষে খাইতেছে খুব কম, লোক আসে খুব কম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে বিভিন্ন ধরনের মুরগির দাম। যে ইনকামের মতো আমরা বাজার করতে গেলে কিছু পাই না। একটু ডাল ভাত খাইও বাঁচতে আমাদের কষ্ট হইতেছে। বাজেট যেটা নিয়ে আসি মনে হয় যে আজকে এত টাকা বাজেটে আমার কাজ হয়ে যাবে, দেখা যাচ্ছে না আমি বাড়ি থেকে বাসা থেকে আবার টাকা আনা লাগতেছে। গত 8 বছরে বিশ্ব বাজারে চালের দাম কমলেও বেড়েছে দেশে। এ নিয়ে অজুহাতের শেষ নেই বিক্রেতাদের। এলসি চালগুলো বাজারে ঢুকে তখন অ্যাভেলেবেল হইলে তখন দেখা যায় আরো কম হবে। যেমন 72 টাকা 70 টাকার মিনিংয়ে হয়ে গেছে 80-82 টাকা। 2200 টাকা নিতাম বস্তা, এগুলা আর 2500 টাকা আজকে। আমরাও তো কিনতে পাচ্ছি, কিন্তু সাধারণ মানুষের জন্য ভেরি ডিফিকাল্ট। বাজার সহনীয় রাখতে সরকারের কঠোর নজরদারি চায় ভোক্তারা। আমরা গরিব মানুষ, আমাদের ক্রয়ের ভিতরে যদি না থাকে তা আমরা কিভাবে কিনবো? আলোয়ান খান, RTV, ঢাকা। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনে টানা প্রবল বৃষ্টির কারণে পদ্মা নদী ছাড়াও কুড়িগ্রামের তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদসহ সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। দুধকুমার নদের পানি কিছুটা কমলেও তা বিপদসীমা বরাবর রয়েছে। সকালে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, গেল 24 ঘন্টায় দুধকুমার নদের পানি কিছুটা কমলেও অন্য সবকটি নদ নদীর পানি খুবই দ্রুত গতিতে বাড়ছে। এদিকে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী 24 ঘন্টায় এই অঞ্চলে ভারী বর্ষণ ও উজানের ঢল বয়ে আসতে পারে। এতে উত্তরাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে দেখা দিতে পারে স্বল্প মাত্রার বন্যা। বিয়ে বিচ্ছেদের পর শুধু সম্পর্কই ভাঙে না, ভাঙে একটি পরিবারের স্বপ্ন। সন্তান নিয়ে পড়তে হয় অদৃশ্য সংগ্রামের মুখে। সমাজবিজ্ঞান বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থায় বিচ্ছেদের শিকার ব্যক্তিকে হেয় বা কটূক্তি না করে পরিবার ও সমাজের উচিত পরিস্থিতি সামলে উঠতে সহযোগিতা করা। বিবাহ বিচ্ছেদ নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব। হাজারো রঙিন স্বপ্ন নিয়ে বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হয় দুটি মানুষ। ভিন্ন পরিবারে বেড়ে উঠলেও মনের মিল খুঁজে হয়ে ওঠে পরস্পরের জীবন সারথী। তবে পরিস্থিতির চাপে শেষ অবধি মানিয়ে নেওয়া সম্ভব হয় না অনেকের। কখনো মানসিক তো কখনো শারীরিক নিপীড়ন ভেঙে দিচ্ছে বৈবাহিক সম্পর্ক। এতে সন্তানের ভবিষ্যৎ পড়ছে হুমকিতে। তেমনই একজন মেঘলা এক আকাশ রঙিন স্বপ্ন নিয়ে ঘর বেঁধেছিলেন পছন্দের মানুষের সঙ্গে। তবে কিছুদিন পরই শুরু হয় স্বামীর অসহনীয় অত্যাচার। যখন আমি একদম সাইলেন্ট হয়ে যাই, ডোমেস্টিক ভায়োলেন্স যে জিনিসটা ওটা গ্রো করে। কারো গায়ে হাত তুলে যে কারো তোমাকে কথা বলতে হবে, এটা কিন্তু কারোর সাথে কথা বলার বা অভিমান ভাঙার জায়গাটা তৈরি করার আসলে এটা কোনো ওয়ে না। এক পর্যায়ে ছোট্ট সন্তান নিয়ে বেরিয়ে আসেন শুধু কাগজে কলমে আটকে থাকা সম্পর্ক থেকেও। প্রথম চ্যালেঞ্জটা হয়ে যায় হচ্ছে যে যদি একটা বাচ্চা থাকে সেক্ষেত্রে ফিনান্সিয়াল চ্যালেঞ্জটাই সবচেয়ে বড়। আছে উল্টো চিত্র, সংসার টিকিয়ে রাখার দৌড়ে পুরুষকেও হতে হয় ব্যর্থ। আমাকে ডাক্তার দেখাতে হয়েছে, কাউন্সেলিং করাতে হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে আমার একটা ছোট বাচ্চা আছে, আমাদের একটা সন্তান আছে। আইনি জটিলতার কারণে আমি
তার কাছে যেতেও পারি না। বিচ্ছেদের ঘটনা কমাতে পরিবারে গণতান্ত্রিক চর্চা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। পরিবার ভিত্তিক সমাজ ব্যবস্থায় যদি এভাবে বিবাহ বিচ্ছেদটা এর যে সংখ্যা বা পরিমাণটা যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে, তাহলে সেটি কিন্তু আমার সমাজ ব্যবস্থার জন্য হুমকি। এই প্রসঙ্গগুলোতে এনে আমরা আইনের চর্চা বলুন, আবার এই বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে যে নির্যাতন নিপীড়নের ঘটনা, সেটাও আইনগতভাবে সুরাহা করা, সামাজিক অনুশাসন, পারিবারিক অনুশাসনগুলোর যাত্রা এটাকে চর্চা করা, পাশাপাশি যে সম্পর্কের ক্ষেত্রেও একটা গণতান্ত্রিক চর্চার প্রতিফলন ঘটুক। এই বাস্তবতার মধ্যে দিয়ে যেতে পারলেই আমাদের এই বিবাহ বিচ্ছেদের সংখ্যাটা যেরকম কমবে, আমাদের সম্পর্কগুলো আস্থার হবে, মজবুত হবে। সূর্যমুখী ক্লিনিক আছে না, ওই ক্লিনিকগুলোতেও যদি আপনি মানে একটা সাইকোলজিক্যাল কাউন্সেলিং যদি, ফ্যামিলি কাউন্সেলিং যদি একটা রাখেন, একটা শাখা রাখেন, আমার মনে হয় যে কাউন্সেলিং অনেক কাজে আসবে। তারা বলছেন বিচ্ছেদ ঠেকাতে পারিবারিক সম্পর্কের যত্ন নেওয়া যেমন জরুরি, তেমনি বিচ্ছেদে বিধ্বস্ত নারী পুরুষের জীবন মসৃণ করতে চায় সামাজিক সচেতনতাও। অনেকের খবর আমরা রাখি না। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। দুর্নীতি ও অবহেলায় ভঙ্গুর অবস্থায় থাকা ফতুল্লা স্টেডিয়াম সংস্কারের জন্য অবশেষে নতুন প্রকল্প পাশ হয়েছে। ভেন্যুটিতে আধুনিক সুযোগ সুবিধা ফিরিয়ে আনতে এই উদ্যোগ নিয়েছে সরকার। এতে জেলার ক্রীড়াঙ্গনের হারানো জৌলুস ফিরবে আসা খেলোয়াড়দের। আনোয়ার হোসেনের তথ্যচিত্রে রাফি আমিনের রিপোর্ট। ফুটবলের মনে মুন্না, এমিলি কিংবা চুন্নু থেকে শুরু করে ক্রিকেটের শাহাদাত, নাজমুল ইসলাম, অপুরা উঠে এসেছেন এই নারায়ণগঞ্জ থেকেই। অথচ সময়ের পরিক্রমায় জেলাটি হারাচ্ছে ক্রীড়া জগতের জৌলুস। নেই ন্যূনতম মানের একটি স্টেডিয়ামও। যেখানে ব্যর্থতার আক্ষেপ নিয়ে দাঁড়িয়ে ফতুল্লা স্টেডিয়াম। এক সময় ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন করা স্টেডিয়ামটি এখন তরুণদের আক্ষেপের কারণ। প্লেয়াররা যখন প্র্যাকটিস করে টায়ার্ড হয়ে যায়, পানি খাওয়ার একটা ব্যবস্থা নেই কোনো। এখানে মাঠে একটা ড্রেসিং রুম নাই, মাঠে ঘাস নাই, কিছু নাই। এটা একটা মাদকের আশ্রয় আছে, সকাল থেকে আপনার রাত্র পর্যন্ত কন্টিনিউ চলে, মাদক চলে। শুধুমাত্র সুযোগ সুবিধার অভাবই নয়, স্টেডিয়ামটির গ্যালারি, মাঠের ঘাস কিংবা বাউন্ডারি নিয়েও আক্ষেপের কমতি নেই। আর পাশেই দাঁড়িয়ে থাকা অর্ধনির্মিত আউটার স্টেডিয়ামটি দিচ্ছে অবহেলা আর দুর্নীতির প্রমাণ। যে বিগত 20 বছর যাবত এই মাঠের টাকা কয়েকবার বরাদ্দ হয়েছে, রাজনীতি নেতৃবৃন্দর ব্যর্থতার কারণে আমরা এখানে আনতে পারি না টাকাটা। আমি আশা করব এখন যারা জেলা ক্রীড়া সমিতি আছে আমাদের মাঠটা ঠিক করে দেব। তবে আশার আলো দেখালেন জেলা প্রশাসক, জানালেন শীঘ্রই শুরু হবে স্টেডিয়াম সংস্কার কাজ। একদিকে হচ্ছে বাউন্ডারি ওয়াল, একটা ইনডোর স্টেডিয়াম অর্ধেক হয়ে পড়ে আছে, ইনডোর স্টেডিয়ামটা পুরোটা কিভাবে কমপ্লিট করা যায়, 2টি ওয়াশ ব্লক এবং একটা গ্যালারি, এই প্রকল্পগুলো আমরা গ্রহণ করেছি এবং গ্রহণ করে সেগুলো অনুমোদন নিয়ে এসেছি এবং এই প্রকল্পগুলো টেন্ডারে চলে গিয়েছে। সবকিছু ঠিক থাকলে হারানো জৌলুস ফিরে পাবে ফতুল্লা স্টেডিয়াম। তাতে দেশ পেতে পারে মোনেম কিংবা শাহরিয়ার হোসেন বিদ্যুতের মতো সম্ভাবনাময়ী খেলোয়াড়। রাফি আমিন, RTV। দর্শক, দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।